হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রিক্যাপ সিরিজ। আজকে আমরা রিক্যাপ করবো হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারটাকে, মানে কার্য ক্ষমতা ও শক্তি চ্যাপ্টারটাকে। ঠিক আছে, তো চ্যাপ্টার অনেক বড়, তো আমরা এই ওয়ান শর্টকেও 2 শর্টে কমপ্লিট করার চেষ্টা করবো। সাউন্ড শর্ট বাট আমরা করবো। ঠিক আছে, তো সবার প্রথম কথা, আজকে প্রথম পার্ট, প্রথমে কোশ্চেন, কার্য কাকে বলে। ঠিক আছে, তো কোনো বস্তুর উপরে যদি বল প্রয়োগ করা হয়, কোনো রকম বল আমি প্রয়োগ করলাম, ফোর্স অ্যাপ্লাই করলাম, আর তার জন্য সেই বস্তুটা যদি কোনো রকম সরণ ঘটে, মানে ডিসপ্লেসমেন্ট ঘটে, তাহলে বলা হয় যে ওই বস্তুটার উপরে কার্য করা হয়েছে। ঠিক আছে, তো কার্য করা হয়েছে কাকে বলা হবে, বা কার্য কাকে বলে? কোনো বস্তুর উপরে যদি বল প্রয়োগ করা হয় বা ফোর্স অ্যাপ্লাই করা হয়, আর তার জন্য ওই বস্তুটার কোনো রকম সরণ বা ডিসপ্লেসমেন্ট ঘটে, তাহলে বলা হয় ওই বস্তুটার উপরে কার্য করা হয়েছে। এবার কার্য করার পরিমাণ কি হবে, ক্যালকুলেশন আমরা কি করে করব? কার্য বা কৃতকার্য, বাংলায় বললে, ইংলিশে বললে ওয়ার্ক ডান, ইকুয়াল টু কি হবে, যতটা পরিমাণ আমি বল অ্যাপ্লাই করলাম মানে ফোর্স, ইনটু যতটা পরিমাণ সরণ হলো মানে ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তো ডায়াগ্রাম দিয়ে যদি আমি ড্র করি তাহলে কেমন হবে? ধরলাম এটা একটা বস্তু, এই বস্তুটার উপরে আমি এদিকে ফোর্স অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, যার জন্য এই বস্তুটা এখান থেকে এখানে চলে আসলো। কতটা ডিসপ্লেসমেন্ট হলো? ধরলাম এস পরিমাণ ডিসপ্লেসমেন্ট হলো। তাহলে এফ ফোর্স প্রয়োগ করার জন্য এস পরিমাণ ডিসপ্লেসমেন্ট হলো, বলটা এখান থেকে এখানে পৌঁছালো। তাহলে আমরা ওয়ার্ক ডান ইকুয়াল টু কি লিখবো? আমরা ওয়ার্ক ডান ইকুয়াল টু লিখবো এফ ডট এস। ঠিক আছে, এবার এই যে প্রোডাক্টটা হবে, মানে গুণফলটা হবে, এটা হবে ডট প্রোডাক্ট, কারণ কৃতকার্য এক ধরনের স্কেলার রাশি। ঠিক আছে, তো দুটো ভেক্টর রাশি মিলে একটা স্কেলার রাশিও তৈরি হতে পারে, কিভাবে? ডট প্রোডাক্ট দিয়ে। তো ওয়ার্ক ডান ইকুয়াল টু হয় ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, বল ইন্টু সরণ। এবার এই ফোর্সটা যদি এইভাবে অ্যাপ্লাই না হয়, যদি কোনো অ্যাঙ্গেলে অ্যাপ্লাই হতো, ধরলাম ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এই অ্যাঙ্গেলে আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই বরাবর, ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ওইদিকে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইদিকে, তাহলে আমরা কি করব? ফোর্সের আমরা দুটো কম্পোনেন্ট বের করব। ধরলাম ফোর্সটা আমাদের অ্যাপ্লাই হচ্ছে থিটা কোণে, তাহলে এদিকে যে কম্পোনেন্ট হবে সেটা কত হবে? এফ কস থিটা। তাহলে এইবার আমাদের ওয়ার্ক ডান কত আসবে? ওয়ার্ক ডান আসবে এফ কস থিটা ডট যতটা পরিমাণ ডিসপ্লেসমেন্ট হলো ঠিক ততটাই। তো এটাকে বলে হচ্ছে ওয়ার্ক ডান বা কৃতকার্য। ঠিক আছে, তো কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করার জন্য যদি ওই বস্তুটার কোনো রকম সরণ বা ডিসপ্লেসমেন্ট ঘটে, তাহলে বলা হয় ওই বস্তুর উপর কৃতকার্য করা হয়েছে, এবং তার পরিমাণ কত হবে? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, মানে প্রযুক্ত বল ইন্টু কি সরণ। ঠিক আছে, এবার এই যে ওয়ার্ক ডান হলো, এই ওয়ার্ক ডান পজিটিভ হয়, নেগেটিভ হয়, মানে ধনাত্মক ওয়ার্ক ডানও হয়, আবার ঋণাত্মক ওয়ার্ক ডানও হয়। তো কি হয়, জেনারেলি কোনো বস্তুর যদি ফোর্সের বিরুদ্ধে কাজ করে কৃতকার্য হয়, কোনো বস্তুর যে ইন্টারনাল ফোর্স থাকে তার বিরুদ্ধে যদি কৃতকার্য হয়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে পজিটিভ ওয়ার্ক ডান। আর যদি ওই বল যে ইন্টারনাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তার দ্বারা যদি কৃতকার্য হয়, তাহলে আমরা সেটাকে বলি নেগেটিভ ওয়ার্ক ডান। ঠিক আছে, তো বুঝতে যদি অসুবিধা হয় তো ডায়াগ্রাম ড্র করি আমরা। ডায়াগ্রাম ড্র করলে একদম সিম্পল হয়ে যাবে ব্যাপারটা। কেমন জিনিস? ধরলাম এটা সারফেস, মানে ভূপৃষ্ঠ। এবার এর উপরে এখানে একটা বল আছে, তো এর যে ইন্টারনাল ফোর্স অ্যাপ্লাই হবে সেটা কোন দিকে হবে? নিচের দিকে, গ্র্যাভিটির জন্য, রাইট? নিচের দিকে গ্র্যাভিটির জন্য। এইবার এর এই নিচের দিকে যে গ্র্যাভিটি অ্যাপ্লাই হচ্ছে, যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, সেই ফোর্সটার বিরুদ্ধে যদি বলটা উপরের দিকে যায়, তাহলে আমরা সেই ওয়ার্ক ডানকে বলবো পজিটিভ, মানে কৃতকার্য হবে ধনাত্মক। যদি এই ফোর্সের দিকেই এর ওয়ার্ক ডান হয়, মানে সরণ হয়, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে নেগেটিভ ওয়ার্ক ডান বা ঋণাত্মক কৃতকার্য। ঠিক আছে, তো সিম্পল এরকমই ব্যাপার। কি, এটা যদি সারফেস হয়, তো বলটা যদি সারফেস থেকে কিছুটা উপরে থাকে, তো জেনারেলি কি হবে? বলটা নিচে নামার কথা, তাই না? কারণ গ্র্যাভিটি নিচের দিকে অ্যাপ্লাই হবে, যার জন্য ফোর্স নিচের দিকে অ্যাপ্লাই হবে, বলটা নিচে আসার কথা। তো বলের মধ্যে ইন্টারনালি কোন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে? নিচের দিকে আসার জন্য। এইবার এই ফোর্সের বিরুদ্ধে যদি সরণ ঘটে, মানে বলটা নিচে না আসার জায়গায় উপরের দিকে যেতে শুরু করে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে পজিটিভ ওয়ার্ক ডান। যদি বলের দ্বারা, মানে এই যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে নিচের দিকে, সেই ফোর্সের দ্বারা যদি সরণ ঘটে তার দিকে, যেমন ফোর্স এদিকে অ্যাপ্লাই হচ্ছে, সরণ এদিকেই হচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে নেগেটিভ ওয়ার্ক ডান। তাহলে পজিটিভ ওয়ার্ক ডান, নেগেটিভ ওয়ার্ক ডান কাকে বলে? যদি বলের বিরুদ্ধে কৃতকার্য হয় তাহলে সেটা পজিটিভ ওয়ার্ক ডান, যদি বলের দ্বারা কৃতকার্য হয় তাহলে সেটা নেগেটিভ ওয়ার্ক ডান। ঠিক আছে, তো এই হলো পজিটিভ ওয়ার্ক ডান, নেগেটিভ ওয়ার্ক ডান। এরপরে একটা কনসেপ্ট আসে আমাদের, কি? নো ওয়ার্ক ফোর্স বা কার্যহীন বল। ঠিক আছে, মানে বল প্রয়োগ করলাম কিন্তু কোনো রকম কার্য হলো না, কোনো রকম ওয়ার্ক ডান হলো না। সেটা কেমন?
ধরলাম এখানে বলটা আছে, ঠিক আছে, এবার এর উপরে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এদিকে, কিন্তু বস্তুটা সরণ হচ্ছে বা বলটা সরণ হচ্ছে এই বরাবর, ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ওইদিকে, সরণ হচ্ছে এদিকে, তাহলে অ্যাঙ্গেল কত, এদের মাঝে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে যেটা, সেটা হচ্ছে 90 ডিগ্রি, রাইট? তাহলে এই ক্ষেত্রে এফ এর যে এস বরাবর কম্পোনেন্টটা আসবে সেটা কি আসবে, সেটা আসবে হচ্ছে এফ কস 90 ডিগ্রি। এবার কস 90 ডিগ্রি মানে তো জিরো আসে, তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু কি বেরাবে, ওয়ার্ক ডান ইকুয়াল টু তো আমাদের আসার কথা এফ কস, তাহলে 90 ডিগ্রি ইনটু এস, এবার কস 90 এর মান তো জিরো, তাহলে ওয়ার্ক ডান আমাদের কাছে কি চলে আসলো, জিরো। তাহলে কোন বস্তুর উপরে যদি এমন ভাবে বল প্রয়োগ হয় যে তার জন্য তার সরণ ওই বল প্রয়োগের অভিমুখে 90 ডিগ্রিতে বা লম্বলম্বী ভাবে যদি ওই বস্তুটা সরণ ঘটে, তাহলে সেটাকে আমরা কি বলবো, কার্যহীন বল বলবো, ঠিক আছে? তো ভালো ডেফিনেশন যদি বলতে হয় তাই কি বলবো, কোনো বল যদি বস্তুর সরণের অভিমুখের লম্বভাবে ক্রিয়াশীল হয় তবে সেই বলকে বলা হয় কার্যহীন বল। যেমন বস্তুটা সরণ হচ্ছে এদিকে, তার সাথে লম্বভাবে অ্যাপ্লাই হচ্ছে বল বা ফোর্সটা, তাহলে এই ফোর্সকে আমরা বলবো হচ্ছে কার্যহীন বল। কোন ফোর্সকে বলবো, এই ফোর্সটাকে আমরা বলবো হচ্ছে কার্যহীন বল বা নো ওয়ার্ক ফোর্স, কারণ এটা কোনো কার্য করবে না, ঠিক আছে? এবার এটা প্র্যাকটিক্যাল ইউজ কোথায়, সার্কুলার মোশনের ক্ষেত্রে কি হয়, বস্তুটা এভাবে চলে, যার সরণ লিনিয়ারলি ওইভাবে হওয়ার কথা, কিন্তু এটার উপরে যে ফোর্সটা ভিতরে দিয়ে কাজ করে সেটা 90 ডিগ্রিতে থাকে সবসময়। তো এই যে ফোর্সটা ভিতরে দিয়ে কাজ করে সেটা নো ওয়ার্ক ফোর্স হয় বা কার্যহীন বল হয়। ওকে, তো কার্যহীন বল বোঝা গেল। এইবার কি আছে, এই যে আমরা ক্যালকুলেশন করলাম, যা কিছু মান বের করলাম কার্যের, এদের ইউনিট থাকবে, এসআই ইউনিট থাকবে, সিজিএস ইউনিট থাকবে, তাদের মধ্যে সম্পর্ক থাকবে, রাইট? তো সিজিএস ইউনিট কি হয়, সিজিএস ইউনিট হয় ডাইন, সরি ডাইন না, এটা তো ফোর্সের, সিজিএস ইউনিট হয় হচ্ছে আর্গ। তাহলে 1 আর্গ ইকুয়াল টু হয়ে যাবে 1 ডাইন ইন্টু 1 সেন্টিমিটার। তেমনি যদি আমরা কি বলি, এসআই এর কথা বলি, তাহলে এসআই তে আমাদের ওয়ার্ক ডান বা কৃতকার্যের যে ইউনিট হয় সেটা হচ্ছে জুল। তাহলে 1 জুল ইজ ইকুয়াল টু আমরা লিখবো এসআই তে এক একক ফোর্স বা বল যেটা হচ্ছে নিউটন ইন্টু এক একক একক পরিমাণ ডিসপ্লেসমেন্ট যেটা হবে 1 মিটার, ঠিক আছে? এটা হচ্ছে সিজিএস, এটা হচ্ছে এসআই। এবার এসআই আর সিজিএস এর মধ্যে সম্পর্ক কি, 1 জুল ইজ ইকুয়াল টু হয় 10 টু দি পাওয়ার 7 আর্গ। ওকে, তো এটা একটা মনে রাখার জিনিস, 1 জুল ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর্গ হয় আমাদের, ঠিক আছে? এটা হলো সিজিএস আর এসআই এর মধ্যে সম্পর্ক বা এসআই আর সিজিএস এর মধ্যে সম্পর্ক, ঠিক আছে? এবার একটা গ্রাফ থাকে, কেমন গ্রাফ, ফোর্স যে অ্যাপ্লাই হচ্ছে আর ডিসপ্লেসমেন্ট যে হচ্ছে তাদের মাঝে গ্রাফ। গ্রাফটা কেমন হবে, এদিকে ধরলাম ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এদিকে ধরলাম ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তো কোনো বস্তুর উপরে যদি কনস্ট্যান্ট পরিমাণ ফোর্স অ্যাপ্লাই, একটা নির্দিষ্ট পরিমাণ যদি ফোর্স অ্যাপ্লাই হয়, ধরলাম এতটা পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে, টাইমের সাথে সাথে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তাহলে ওয়ার্ক ডান কি হবে, ওয়ার্ক ডান হবে এই যে গ্রাফটা বেরালো, এই যে কার্ভটা আসলো, এই স্ট্রেট লাইনটা আসলো, এর নিচের যে এরিয়াটা, এর নিচের যে এরিয়াটা, এটাই কি হবে, এটাই কি হবে, এটাই হয়ে যাবে আমাদের ওয়ার্ক ডান বা কৃতকার্য। এটাই আমাদের হয়ে যাবে ওয়ার্ক ডান বা কৃতকার্য, কারণ ওয়ার্ক ডান ইকুয়াল টু কি হয়, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তো এই বরাবর যে ভ্যালুটা আছে সেটা হবে ফোর্সের ভ্যালু, এই বরাবর যে ভ্যালুটা আছে সেটা হবে ডিসপ্লেসমেন্টের ভ্যালু। তো ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট কি হয়, ওয়ার্ক ডান হয়, আর এখানে ফোর্স এটা, ডিসপ্লেসমেন্ট এটা, তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ কি হবে, ক্ষেত্রফল। মাঝের যে এরিয়া আন্ডার দ্য কার্ভ হয় সেটা কি হয়, সেটা হবে আমাদের ওয়ার্ক ডান, ঠিক আছে? এবার ফোর্স যদি ভেরিয়েবল হয় তখন কি হবে, তো ফোর্স যদি ভেরিয়েবল হয় এরকম হয়, তাহলে এর আন্ডারে যে জায়গাটা থাকবে গোটা জায়গাটা, এই নিচের কালোটাও হবে সঙ্গে এই উপরের নীল জায়গাটাও হবে, ঠিক আছে? এবার যদি ফোর্স নিচ দিক দিয়ে অ্যাপ্লাই হয় তার নিচের জায়গাটা হবে, উপরের টুকু বাদ যাবে, তো এরকম জিনিস গ্রাফের ক্ষেত্রে। ওকে, আশা করি বোঝা গেল কি জিনিস। এরপরে আমরা দেখবো হচ্ছে ক্ষমতা বা পাওয়ার সম্পর্কে। ক্ষমতা বা পাওয়ার কিছুই না, খুব সহজ জিনিস, একক সময় কার্য করার হারকে কি বলা হয়, ক্ষমতা বা পাওয়ার, ঠিক আছে? তো ধরলাম টি সময় কোনো বস্তু ডাব্লিউ পরিমাণ কার্য করে,
তাহলে একক সময় কত করবে W/T। তো এই যে ভ্যালুটা আসলো W/T, এটাকেই বলা হয় পাওয়ার বা ক্ষমতা। কেমন? পাওয়ার বা ক্ষমতার ডেফিনেশন কি? সময়ের সাপেক্ষে কোনো বস্তুর কার্য করার হারকে কি বলা হয়? বলা হয় পাওয়ার বা ক্ষমতা। ঠিক আছে, তো 1 সেকেন্ড সময় কোনো বস্তু যতটা পরিমাণ কার্য করতে পারবে সেটাই হবে তার ক্ষমতা বা পাওয়ার। তো ধরলাম কোনো বস্তু t সময় W পরিমাণ ওয়ার্ক ডান করে। ঠিক আছে, t সময় W পরিমাণ ওয়ার্ক ডান করে, তাহলে 1 সেকেন্ড সময়ের মধ্যে কতটা করবে? উইকিং নিয়ম W/T। তাহলে এই যে W/T পরিমাণটা আসলো, এই W/T পরিমাণটাকে আমরা বলি পাওয়ার। পাওয়ার P ইজ ইকুয়াল টু আমাদের হয়ে যায় W/T। জাস্ট এইটুকু জিনিসই, পাওয়ার ইজ ইকুয়াল টু W/T, ওয়ার্ক ডান বাই টাইম। ওকে, ওয়ার্ক ডান বাই টাইম। এবার এদের সিজিএস ইউনিট, এসআই ইউনিট কি হয়? সিজিএস ইউনিট হয় আর্ক পার সেকেন্ড, এটা কি হয়? আর্ক হয়। এটা কি হয়? সেকেন্ড হয়। তেমনি এসআই তে কি হয়? জুল পার সেকেন্ড, এটা কি হয়? এসআই তে জুল হয়। ওয়ার্ক ডান কি হয়? জুল হয়। আর টাইমের তো সেকেন্ডই হয় সবসময়। এবার জুল পার সেকেন্ডকে আমরা অনেক সময় কি বলে থাকি? ওয়াট, ডাব্লু। ঠিক আছে, W/T এটা নাম, আর সিম্বল হচ্ছে শুধুমাত্র একটা W। ওকে, তো আমরা অনেক সময় এটাকে W বলে থাকি। তো পরিমাণ সেম হবে, মানে সিজিএস আর এসআই এর মধ্যে সম্পর্ক হবে সেটা সেম হবে, মানে 1 ওয়াট ইজ ইকুয়াল টু 10⁻7 আর্ক পার সেকেন্ড। কারণ দুপাশেই সেকেন্ড আছে সমান পরিমাণ, তাই সেকেন্ড সেকেন্ড কেটে যাবে, তো 1 জুল ইকুয়াল টু 1 আর্ক কি আসবে? এবার 1 জুল ইকুয়াল টু কতটা আর্ক হয়? 10⁻7 আর্ক। ঠিক, তো এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি 10⁻7 আর্ক পার সেকেন্ড ইজ ইকুয়াল টু 1 জুল পার সেকেন্ড হয় বা 1 ওয়াট হয়। ঠিক আছে, এটা কি? পাওয়ারের ক্ষেত্রে এসআই আর সিজিএস এর মধ্যে সম্পর্ক। সিম্পল, রাইট? পাওয়ার খুব সিম্পল জিনিস। টি সময় W পরিমাণ কার্য করলো, তাহলে 1 সময় কত করবে? W/T। এটাই কি? এটাই হচ্ছে পাওয়ার। ঠিক আছে, তো কার্যের ইউনিট কি? সিজিএস এ আর্ক আর টাইমের সেকেন্ড, তাহলে আর্ক পার সেকেন্ড এটাই পাওয়ারের ইউনিট। তেমনি এসআই তে কি? কৃতকার্য বা ওয়ার্ক ডানের ইউনিট হচ্ছে জুল, আর সময় তো সেকেন্ডই হয়, তাহলে জুল পার সেকেন্ড এটাকে আমরা অনেক সময় কি বলি? ওয়াট বলে থাকি। ঠিক আছে, তো এই হলো পাওয়ার। এবার পাওয়ারের পরে আমরা আসবো হচ্ছে এনার্জি সম্পর্কে, যেটা সবচেয়ে বড় টপিক আমাদের এখানে আর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, এই চ্যাপ্টারের তো দেখবো, সিম্পল ভাবে দেখবো ফর্মুলা কি কি আছে, ইম্পর্টেন্ট কি কি জিনিস আছে সবকিছু। ওকে, এক এক করে। তো সবার প্রথম কথা, এনার্জি কাকে বলে? ঠিক আছে, এনার্জি কাকে বলে? কোনো বস্তুর মধ্যে কার্য করার যে সামর্থ্য থাকে, ঠিক আছে, ক্ষমতার সাথে একটু আলাদা। ক্ষমতা কাকে বলে? কোনো বস্তু একক সময়ে যতটা পরিমাণ কার্য করতে পারে, মানে 1 সেকেন্ড সময়ে ওই বস্তুটা কত পরিমাণ কার্য করলো সেটা কি? ক্ষমতা। কিন্তু একটা বস্তুর মধ্যে কার্য করার সামর্থ্য, মানে আমি যে কার্য করতে পারবো, কতটা পরিমাণ করতে পারবো বা পারবো না, আমার থেকে কেউ বেশি পারবে, আমার থেকে কেউ কম পারবে, সেই যে পরিমাণটা, যে সামর্থ্যটা, ওটাকে কি বলে? ওটাকে বলে হচ্ছে শক্তি। ঠিক আছে, এটাকে কি বলে? শক্তি বলা হয়। কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি। এবার শক্তি অনেক ধরনের হতে পারে, তাপ শক্তি, যান্ত্রিক শক্তি, আলোক শক্তি, রাসায়নিক শক্তি, বায়ু শক্তি, জলশক্তি, এক্সেট্রা এক্সেট্রা, প্রচুর ধরনের শক্তি হয়। ওকে, এখানে আমরা মেইনলি পড়বো হচ্ছে যান্ত্রিক শক্তি সম্পর্কে। যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি কাকে বলে? কোনো বস্তুর গতি, আকৃতি বা অবস্থান, বা এগুলোর মধ্যে যে কোনো দুটোর জন্য বা যে কোনো তিনটের জন্য বা সবগুলোর জন্যই যদি ওই বস্তুর মধ্যে কার্য করার কোনো সামর্থ্য তৈরি হয় বা থাকে, তাহলে সেটাকে কি বলা হয়? যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি। তো কি বললাম? প্রথম কথা, শক্তি কাকে বলে? কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। এবার শক্তি অনেক ধরনের হয়, তার মধ্যে আমরা পড়বো হচ্ছে যান্ত্রিক শক্তি সম্পর্কে বা মেকানিক্যাল এনার্জি সম্পর্কে। তো মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি কাকে বলে? কোনো বস্তুর তার গতির জন্য, মানে যে ভেলোসিটিতে চলছে গতিটা, ওটার জন্য, বা নিজের আকৃতি, যেরকম আকৃতি ওরকম আকৃতি, যেরকমই হোক, কম্প্রেস করা থাকুক বা এক্সপ্যানশন করা থাকুক, ওই আকৃতির জন্য, বা অবস্থান, মানে এখানে আছি না এখানে আছি না এখানে আছি, কোথায় আছি, সেই অবস্থানের জন্য, বা এই তিনটার জন্যই, বা এইগুলোর মধ্যে যে কোনো দুটোর জন্য, বা যা কিছুই হোক, এই সব জিনিসগুলোর জন্য যদি কোনো বস্তুর মধ্যে কার্য করার সামর্থ্য আসে বা তৈরি হয় বা থেকে থাকে, তাহলে সেটাকে কি বলা হয়? যান্ত্রিক শক্তি বলা হয়। তাহলে কোনো বস্তুর তার গতির, অবস্থান বা আকৃতির জন্য, অথবা এই তিনটির কারণের জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি। ওকে, এবার এই যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জিও দুই রকমের হয়, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি।
কাইনেটিক মানে হচ্ছে গতিশক্তি, পোটেনশিয়াল মানে হচ্ছে স্থিতিশক্তি। ঠিক আছে, তো আমরা পড়বো হচ্ছে গতিশক্তি আর স্থিতিশক্তি সম্পর্কে। তো সবার প্রথম কথা, কাইনেটিক এনার্জি বা গতিশক্তি কাকে বলে? কোনো বস্তুর গতির জন্য যে কার্য করার সামর্থ্য অর্জন করে সেটাকে কি বলে? গতিশক্তি। অবশ্যই নাম শুনেই বোঝা যাচ্ছে গতিশক্তি, গতির জন্য যে শক্তি হয় সেটাকে কি বলে? গতিশক্তি। তো কোনো বস্তু তার গতির জন্য যে কার্য করার সামর্থ্য অর্জন করে সেটাকে কি বলা হয়? গতিশক্তি। ঠিক আছে, তো এটা ডেফিনেশন দেখলাম। এবার এটা পরিমাণ করব আমরা কি করে? গতিশক্তিকে আমরা পরিমাণ করি, গতিশক্তি ইজ ইকুয়াল টু কি হয়? কাইনেটিক এনার্জি মানে কে ইনটু ই দিয়ে এরকম করে রিপ্রেজেন্ট করা যায়, আর অনেকভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে। ঠিক আছে, এখানে কে ই দিয়ে রিপ্রেজেন্ট করলে মানে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হয় হাফ এম ভি স্কোয়ার। না, এখানে হাফ কি? একটা সংখ্যা, রাইট? এম কি? এম হচ্ছে ওই বস্তুটার মাস বা ভর। ঠিক আছে, যে বস্তুটা গতিশক্তি নিয়ে আমরা ক্যালকুলেশন করছি বা যা কিছু করবো সেই বস্তুটা ভর। ভি কি? ভি হচ্ছে ওই বস্তুটার গতিবেগ, ওই বস্তুটার ভেলোসিটি। তো কোনো বস্তু, এটা বললাম একটা বস্তু যার মাস এম, এ চলছে ভি ভেলোসিটিতে, তাহলে এর মধ্যে যে গতিশক্তি থাকবে সেই গতিশক্তির পরিমাণ হয়ে যাবে হাফ এম ভি স্কোয়ার পরিমাণ। ঠিক আছে, গতিশক্তির পরিমাণ হবে হাফ এম ভি স্কোয়ার পরিমাণ। ঠিক আছে, এবার এই কাইনেটিক এনার্জির সাথে এই বস্তুর ভরবেগ মানে মোমেন্টামের একটা সম্পর্ক থাকে। কিরকম সম্পর্ক? কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু, আমরা এরকম লিখতে পারি, হাফ তো নিচে আছে, উপরে একটা এম গুণ করে দিলাম, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার হয়ে যাবে, নিচে আরেকটা এম চলে আসবে, উপর নিচে এম গুণ করলাম, তাহলে উপরে এম স্কোয়ার ভি স্কোয়ার মানে কি? এম ইন্টু ভি তার হোল স্কোয়ার। এম ইন্টু ভি মানে কি? এম ইন্টু ভি মানে হচ্ছে ভরবেগ, ভর ইন্টু বেগ। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? পি স্কোয়ার বাই 2m। এটাই হলো কাইনেটিক এনার্জি আর ভরবেগের মধ্যে সম্পর্ক। এখানে কি লিখতে পারি? পি ইজ ইকুয়াল টু, আমি লিখতে পারি রুট ওভার 2m ইন্টু কাইনেটিক এনার্জি। তো এটা কি? এটা দাঁড়ালো হচ্ছে ভরবেগ মানে মোমেন্টাম আর কাইনেটিক এনার্জি মানে গতিশক্তির মধ্যে সম্পর্ক। ঠিক আছে, পি এটা কি? এটা হচ্ছে ভরবেগ বা ভরবেগ বা মোমেন্টাম। আর কে ই এটা কি? এটা হচ্ছে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। আর টু কি? সংখ্যা। এম কি? এই বস্তুটা, যে বস্তুকে নিয়ে কথা হচ্ছে সেই বস্তুটার মাস, সেই বস্তুটার কি? মাস বা ভর। ঠিক আছে, এটা হলো ভরবেগ আর গতিশক্তির মধ্যে সম্পর্ক। তো এখানে কি বোঝা যাচ্ছে? পি ইজ প্রপোর্শনাল টু কি হয়? রুট ওভার কাইনেটিক এনার্জি। ঠিক আছে, এটা একটা ছোট্ট একটা ফর্মুলা। ভরবেগ কার প্রপোর্শনাল হয়, কার সমানুপাতিক হয়? গতিশক্তির রুট ওভারের প্রপোর্শনাল। ওকে, এটা হলো একটা ছোট্ট জিনিস। কি? গতিশক্তি কাকে বলে দেখলাম, গতিশক্তি পরিমাণ কি করে ক্যালকুলেট করে দেখলাম, আর তার সাথে সাথে গতিশক্তি আর ভরবেগের মধ্যে একটা সম্পর্ক আমরা দেখলাম। ঠিক আছে, এবার এরপরে এখানে আরো একটা ছোট জিনিস আছে, সেটা কি? ধরলাম এটা একটা বস্তু, এবার এটার মধ্যে বিস্ফোরণ হলো। ঠিক আছে, বিস্ফোরণ হলো, এটা কি হলো? দুটো টুকরোতে ভাগ হয়ে গেল। এটা ধরলাম স্মল এম, এটা ধরলাম ক্যাপিটাল এম। ক্যাপিটাল এম বড়, স্মল এম ছোট, বোঝা যাচ্ছে? ঠিক আছে, এইবার বিস্ফোরণ হলো, দুটো দুদিকে চলে যাবে, দুটোর গতিবেগ আসবে, যার জন্য এদের দুজনের মধ্যে গতিশক্তি তৈরি হবে, রাইট? তো এটার গতিশক্তি ধরলাম এদিকে k1, এটার গতিশক্তি ধরলাম এদিকে k2। তাহলে আমরা বলতে পারি k1 বাই k2 এর ভ্যালু কি হবে? k1 বাই k2 ইকুয়াল টু হবে ক্যাপিটাল এম বাই স্মল এম, মানে গতিশক্তির যে পরিমাণ অনুপাত সেটা কি হবে? উল্টে যাবে। ঠিক আছে, মানে ব্যস্তানুপাতে থাকে। k1 কার? স্মল এম এর, k2 কার? ক্যাপিটাল এম এর। তাহলে k1 বাই k2 ইজ ইকুয়াল টু হয়ে যাবে ক্যাপিটাল এম বাই স্মল এম, মানে নিচেরটা উপরে, উপরেরটা নিচে। ঠিক আছে, তো এটা একটা ছোট্ট একটা ফর্মুলা। দুটো গতিশক্তির অনুপাত কি হবে? তাদের বিপরীত মাসের অনুপাতের সমান হবে। ঠিক আছে, k1 বাই k2 ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম বাই স্মল এম। ওকে, এই হলো গতিশক্তির কথা। এরপরে আমাদের আসে হচ্ছে স্থিতিশক্তি। এরপরে আমাদের কি আসে? স্থিতিশক্তি। এবার স্থিতিশক্তি তাহলে কাকে বলে? মেকানিক্যাল এনার্জি কি বললাম? কোনো বস্তুর গতি, আকৃতির বা অবস্থানের জন্য। তো তার মধ্যে গতিশক্তিতে কি চলে গেল? গতি চলে গেল, বাঁচলো কি? আকৃতি আর অবস্থান। তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে স্থিতিশক্তি কাকে বলে? কোনো বস্তুর আকৃতি বা অবস্থানের জন্য, কোনো বস্তুর আকৃতি বা অবস্থানের জন্য ওই বস্তু কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে ওই বস্তুর স্থিতিশক্তি বলা হয়। ঠিক আছে, তো কি বললাম?
মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি আমরা কাকে বলছিলাম, তার গতির জন্য, আকৃতির জন্য বা অবস্থানের জন্য হতে পারে। এবার গতিশক্তিতে গতি চলে গেল, কারণ গতি হলে সেটা গতিশক্তি হয়ে যাবে। এবার বাঁচলো কি আকৃতি আর আকার। তো আকৃতি আর আকারের জন্য কোনো বস্তুর মধ্যে কার্য করার যে সামর্থ্য অর্জন হয় বা সামর্থ্য আসে বা জাগে বা যাই হয়, সেটাকে আমরা কি বলি, স্থিতিশক্তি বলি। ঠিক আছে, তো কোনো বস্তুর আকৃতি বা আকারের জন্য বা অবস্থানের জন্য সেই বস্তুর মধ্যে কার্য করার যে সামর্থ্য অর্জন হয় সেটাকে কি বলা, স্থিতিশক্তি বলা হয়। ঠিক আছে, এবার স্থিতিশক্তির পরিমাণ আমরা কিভাবে ক্যালকুলেট করি, এটা যদি সারফেস হয়ে থাকে, তো সারফেসের উপরে যদি কোনো বস্তু থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা তার স্থিতিশক্তিকে কত ধরি, পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তিকে ইংলিশে পোটেনশিয়াল এনার্জি বলে, রিপ্রেজেন্ট করলে আমরা পি ডট ই ডট দিয়ে সেটা কত হয়, 0 হয়। ঠিক আছে, এইবার এই বস্তুটাকে আমি যদি সারফেস থেকে এইচ হাইট উপরে তুলি, এইচ উচ্চতা উপরে তুললাম, তাহলে এই বস্তুটার স্থিতিশক্তি কত হবে, আমি বলবো এই বস্তুটার স্থিতিশক্তি হবে এম জি এইচ পরিমাণ। কত হবে, এম জি এইচ পরিমাণ। ওকে, স্থিতিশক্তি ক্যালকুলেশন কি করে হয়, এম ইন্টু জি ইন্টু এইচ, কতটা পরিমাণ হাইটে ওঠানো হলো। এবার সারফেসে যদি 0 হয়, এবার যদি আমি সারফেস থেকে নিচে নিয়ে আসি, ধরলাম আমি ডি গভীরতা অবধি নিচে নিয়ে গেলাম, কতটা ডি গভীরতা অবধি এই বস্তুটাকে নিচে নিয়ে গেলাম এখানে, তাহলে এই ক্ষেত্রে এর পোটেনশিয়াল এনার্জি কি হবে, এই ক্ষেত্রে এর পোটেনশিয়াল এনার্জি হবে মাইনাস এম জি ডি, মানে যতটা হাইট নিচে নামালাম, এম জি মানে বস্তুটার যে ওজন হবে সেটা তো থাকবেই, এম জি পরিমাণ, বা নিচের দিকে যে ফোর্স অ্যাপ্লাই হয় বস্তুর উপরে সেটাও থাকবে, কিন্তু যতটা উপরে উঠালাম বা যতটা নিচে নামালাম, উপরে উঠালে কি হবে, প্লাস হবে, নিচে নামালে মাইনাস হবে। এবার এই ক্ষেত্রে এই কনসেপ্টটা আসে বলের বিরুদ্ধে আর বলের দ্বারা, ধনাত্মক কৃতকার্য, ঋণাত্মক কৃতকার্য। ফোর্স কোন দিকে, ন্যাচারালি নিচের দিকে কাজ করছে, কিন্তু আমি নিয়ে যাচ্ছি উপরে, তাই ওয়ার্ক ডান যেটা হচ্ছে বা এনার্জি শক্তির যে পরিমাণটা আসছে সেটা কি আছে, পজিটিভ। আর নিচে নিয়ে আসলাম, বলের দ্বারাও কাজ হলো, তখন কি চলে আসলো, ভ্যালু নেগেটিভে চলে আসলো। ঠিক আছে, তাহলে পোটেনশিয়াল এনার্জি ভ্যালু আমরা কি করে ক্যালকুলেট করি, পোটেনশিয়াল এনার্জির ভ্যালু আমরা ক্যালকুলেট করি এম জি এইচ। ওকে, পোটেনশিয়াল এনার্জি ভ্যালু হয় এম জি এইচ। এবার কোশ্চেন আসতে পারে যে এটাকে তো সোজাসুজি উপরে নামালাম, নিচে নামালাম, যদি কোনো ইনক্লাইন প্লেন বা নততল হয় তখন কি হবে, যেমন এই সারফেস বরাবর এই বস্তুকে এখান থেকে যদি এখানে নিয়ে আসি, তাহলেও এই ক্ষেত্রে এই বস্তুটার পোটেনশিয়াল এনার্জি হবে এম জি এইচ পরিমাণ, যেখানে এইচ কি হবে, এই হাইট, এই লম্ব উচ্চতা। এই লম্ব উচ্চতা মানে কোন বস্তুকে কোন পথ বরাবর কোথাও নিয়ে যাওয়া হলো, উপরে নিয়ে যাওয়া হলো বা নিচে নিয়ে আসা হলো, কোন পথ বরাবর সেটা নির্ভর করে না, কোন পাথ দিয়ে কিভাবে আমি সোজাসুজি নিয়ে গেলাম নাকি কোনো ইনক্লাইন প্লেন দিয়ে নিয়ে গেলাম সেটা ডিপেন্ড করে না। পোটেনশিয়াল এনার্জি ডিপেন্ড করে সোজাসুজি লম্ব দূরত্বের উপরে, লম্ব উচ্চতা বা লম্ব গভীরতার উপরে। ঠিক আছে, তো পোটেনশিয়াল এনার্জি যদি আমি এই বরাবর নিয়ে যাই, তাও কি হবে, এই যে লম্ব উচ্চতা হলো এইচ পরিমাণ, সেটারই উপরে নির্ভর করবে, যেটা হবে এম জি এইচ। ওকে, তো এটা হলো পোটেনশিয়াল এনার্জির ভ্যালু। ওকে, এবার এটা কি হলো, এটা হলো অবস্থানের জন্য, আরেকটা কি ছিল, আকৃতির জন্য, তাই না। আকৃতির জন্য আমি কি উদাহরণ দিতে পারি, আকৃতির জন্য উদাহরণ হচ্ছে স্প্রিং এর উদাহরণ। কিরকম ভাবে, ধরলাম এটা একটা স্প্রিং, যেটা এটা নর্মাল অবস্থানে আছে, নিজের স্বাভাবিক অবস্থানে আছে। ঠিক আছে, এবার আমি এটাকে কম্প্রেস করলাম, সংকুচিত করলাম, যার জন্য কি হলো, স্প্রিংটা এখান থেকে এত দূর অব্দি উঠে আসলো, কতটা, এক্স পরিমাণ। ঠিক আছে, তো স্প্রিংটা কোথায় চলে আসলো, এখানে চলে আসলো সংকুচিত হয়ে এত দূর অব্দি। ঠিক আছে, এত দূর অব্দি চলে আসলো, স্প্রিংটা ছিল এখান থেকে এতটা, কিন্তু কম্প্রেস করলাম, সংকুচিত করলাম, যার জন্য এখান থেকে স্প্রিংটা উঠে এখানে চলে আসলো। কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো বা সরণ কতটা হলো, এক্স পরিমাণ। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট হলো এক্স পরিমাণ। তাহলে এই ক্ষেত্রে যে পোটেনশিয়াল এনার্জি হবে এই ক্ষেত্রে এর যে পোটেনশিয়াল এনার্জি হবে, সেই পোটেনশিয়াল এনার্জি ভ্যালু হবে হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার, যেখানে কে কি, কে হচ্ছে এই স্প্রিংটার ফোর্স কনস্ট্যান্ট, এই স্প্রিংটার কি, এই স্প্রিংটার কি ফোর্স কনস্ট্যান্ট, বা বাংলায় বললে বল ধ্রুবক।
বল ধ্রুবক, কোন স্প্রিং এর একটা বল ধ্রুবক থাকে, ঠিক আছে, যেটা স্থিতিস্থাপকতা চ্যাপ্টারে আমরা পড়বো। আর যদি আগে থেকে পড়া হয়ে থাকে তাহলে তোমরা তো জানোই কি হয়, ফোর্স কনস্ট্যান্ট বা একটা বল ধ্রুবক থাকে স্প্রিং এ, সেটা ইনটু এক্স স্কোয়ার, মানে যতটা পরিমাণ এর সরণ ঘটানো হলো, যতটা পরিমাণ সংকুচিত করা হলো বা যতটা পরিমাণ এক্সপ্যান্ড করা হলো, মানে প্রসারণ করা হলো তার পরিমাণের উপরে। তাহলে পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু কি হলো আকৃতির ক্ষেত্রে হাফ কে এক্স স্কোয়ার। হাফ কি সংখ্যা, কে কি ওই স্প্রিং এর ফোর্স কনস্ট্যান্ট বা বল ধ্রুবক, আর এক্স কি যতটা পরিমাণ ওর সরণ ঘটানো হলো তার স্কোয়ার। ওকে, এটা হলো পোটেনশিয়াল এনার্জির পরিমাণ। এরপরে আমাদের কনসেপ্ট আসে শক্তির সংরক্ষণ সূত্র। মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে শক্তিকে কখনো ধ্বংস করা যায় না, কখনো সৃষ্টি করা যায় না, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায়। মানে শক্তি যেটা আছে সেটা আছে, আমরা কখনো শক্তি তৈরি করতে পারবো না, কখনো ওই শক্তিকে ধ্বংসও করতে পারবো না, শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে ট্রান্সফার করতে পারি। যেমন তাপ শক্তি থেকে কি করতে পারি, আমরা যান্ত্রিক শক্তি তৈরি করতে পারি, ঠিক। রাসায়নিক শক্তি থেকে কি করতে পারি, আমরা বৈদ্যুতিক শক্তি তৈরি করতে পারি, কারেন্ট তৈরি করতে পারি। তারপরে আর কি, তাপ শক্তি থেকেও আমরা কি করতে পারি, বৈদ্যুতিক শক্তি তৈরি করতে পারি, রাসায়নিক শক্তি থেকেও করতে পারি। তারপর বৈদ্যুতিক শক্তি থেকেও কি তৈরি হতে পারে, তাপ শক্তি তৈরি হতে পারে, আলোক শক্তি তৈরি হতে পারে, রাইট। তারপর যান্ত্রিক শক্তি করেও আমরা অন্য অন্য বিভিন্ন শক্তিতে তাকে রূপান্তর করতে পারি, মানে পরিবর্তন ঘটাতে পারি। তাহলে শক্তিকে কখনো সৃষ্টি করা যায় না বা কখনো ধ্বংস করা যায় না, শুধুমাত্র কি করা যায়, এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যায় বা ট্রান্সফার করা যায়। এটাকে কি বলে, শক্তির সংরক্ষণ সূত্র। এবার আমরা এখানে পড়ছি হচ্ছে যান্ত্রিক শক্তি সম্পর্কে, রাইট। তো যান্ত্রিক শক্তির একটা সংরক্ষণ সূত্র থাকে। এবার সেই যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র কাকে বলে, ঘর্ষণ বা অন্য কোনো অপচয়ী বল। ঘর্ষণ কি এক ধরনের অপচয়ী বল, রাইট, যেটা আমাদের কাজে লাগে না, যার বিরুদ্ধে আমাদেরকে এনার্জি ওয়েস্ট করতে হয়। তো ঘর্ষণ বা অন্য কোনো অপচয়ী বল যদি ক্রিয়া না করে, যার জন্য শক্তি কোনো রকম অপচয় যদি না ঘটে, তাহলে কোনো বস্তুর স্থিতিশক্তি আর গতিশক্তির যে যোগফল হয় সেটা সর্বদা ধ্রুবক থাকে, মানে কনস্ট্যান্ট থাকে। কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয় সবসময়, যদি কোনো রকম ফ্রিকশন বা কোনো রকম অন্য কোনো রকম অপচয়ী বল যদি ওর উপরে ক্রিয়া না করে, যার জন্য এনার্জি যদি ওয়েস্ট না হয়। এনার্জি যদি কোনো রকম ভাবে ওয়েস্ট না হয়, তাহলে কি হয়, কোনো বস্তুর স্থিতিশক্তি প্লাস গতিশক্তি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয় বা ধ্রুবক হয়, ঠিক আছে। গতিশক্তি আর স্থিতিশক্তির যে যোগফল সেটা সবসময় কনস্ট্যান্ট ভ্যালু হয়। ওকে, কিরকম জিনিসটা একটা ডায়াগ্রাম দিয়ে বোঝা যাক। এটা ধরলাম সারফেস। এবার এখানে যদি একটা বস্তু থাকে, এই বস্তুটাকে ছেড়ে দিলে এটা নিচে পড়বে, রাইট, নিচে সারফেসে গিয়ে পড়বে। তো এখান থেকে কোথায় পৌঁছালো, সারফেসে পৌঁছালো। তো মাঝখানে আরো একটা পয়েন্ট ধরে নিলাম, এটাকে এ পয়েন্ট ধরে নিলাম, এটাকে বি পয়েন্ট ধরে নিলাম, এটাকে সি পয়েন্ট। মানে এই যে মোশনটা হলো উপর থেকে এখানে নিচে পৌঁছালো, সেই ক্ষেত্রে আমরা এটা একটা পয়েন্ট ধরলাম, এটা একটা পয়েন্ট ধরলাম, এটা একটা পয়েন্ট ধরলাম, ঠিক আছে। এবার এই তিন পয়েন্টের মধ্যে এ পয়েন্টে বস্তুটা যেহেতু স্থির অবস্থায় আছে, তাই এর মধ্যে শুধুমাত্র স্থিতিশক্তি থাকবে। সেটা পরিমাণ কত, যদি এই হাইট অব্দি উপরে তোলা হয় তাহলে কি হবে, এম জি এইচ পরিমাণ। আর প্লাস গতিশক্তি, যেহেতু স্থির অবস্থায় আছে, কোনো রকম গতি নাই, তাহলে গতিশক্তি কি হবে, 0 হবে। এবার এইখানে কি হবে, এখান থেকে যদি এখানে আসতে কতটা সরণ হলো, এক্স পরিমাণ সরণ হলো, তাহলে এর ক্ষেত্রে যে স্থিতিশক্তি হবে সেটা কত হবে, এম জি এইচ মাইনাস এক্স। কারণ এই গোটাটা এইচ, এইটুকু এক্স, তাহলে এতটুকু কত হবে, এইচ মাইনাস এক্স। প্লাস বি পয়েন্টে এর গতিশক্তি কত হয়, বি পয়েন্টে এর গতিশক্তি হবে এম জি এক্স পরিমাণ, ঠিক আছে। যদি কোথাও অসুবিধা মনে হয় গতিশক্তি বের করতে, যে এটা কেমন করে আসলো, মান বসাবা, দেখো চলে আসবে। কেমন দেখে নিই, কি হয়, গতিশক্তির পরিমাণ হাফ এম ভি স্কোয়ার, ঠিক, হাফ এম ভি স্কোয়ার। তো আমাদের এই জায়গাটায় দরকার হচ্ছে ভি স্কোয়ারের ভ্যালু বা ভি এর ভ্যালু, স্কোয়ার তো আমরা এমনি করে নিতে পারবো। তো এখানে স্থির অবস্থায় ছিল ইউ ইকুয়াল টু 0, এখান থেকে এক্স ডিস্টেন্স আসলো, এখানে গ্র্যাভিটি যেটা অ্যাপ্লাই হচ্ছে সেটা জি পরিমাণ, তাহলে এই পয়েন্টে ভি কত হবে, এই পয়েন্টে ভি কত হবে সেটা আমাদেরকে যে ইকুয়েশন অফ মোশন হয় বা গতির সমীকরণ হয় সেখান থেকে আমরা পেয়ে যাব। সেখান থেকে যদি মানটা আমরা বসাই তাহলে আমাদের চলে আসবে এম জি এক্স পরিমাণ ভ্যালুটা, ঠিক আছে। এম জি এক্স পরিমাণ ভ্যালু আসবে। যদি মনে না হয়, মানে যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে এখানে মান বসায় দেখবা। ইউ 0 হবে, ইনিশিয়াল ভেলোসিটি 0, এক্সেলারেশন যেটা সেটা জি এর পরিমাণ, ডিস্টেন্স কতটা গেল, ডিসপ্লেসমেন্ট কতটা হলো এক্স পরিমাণ,
আর এখানে ভেলোসিটি কত ভি, তাহলে ভি এর মান বেরাবে। ওকে, এবার সি পয়েন্টে যদি দেখি, সি পয়েন্টে যেহেতু কোথায় চলে আসলো, সি পয়েন্টে যেহেতু সারফেসে চলে আসলো, মানে ভূপৃষ্ঠে চলে আসলো, তাহলে স্থিতিশক্তি তো থাকবে না, তাই না? স্থিতিশক্তি থাকবে না, জিরো, পোটেনশিয়াল এনার্জি জিরো হয়ে যায়। গতিশক্তি কত হবে? গতিশক্তির পরিমাণ হবে এমজি এইচ পরিমাণ, গতিশক্তির পরিমাণ হবে এমজি এইচ পরিমাণ, ঠিক আছে? তাহলে প্রতিটা ক্ষেত্রেই এখানে কত হচ্ছে টোটাল যোগফল এমজি এইচ, এখানেও কত হচ্ছে টোটাল যোগফল এমজি এইচ, এখানেও কত হচ্ছে টোটাল যোগফল এমজি এইচ। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? থ্রু আউট দা মোশন, মানে এখান থেকে শুরু করলো, এখানে পৌঁছালো, জার্নি শেষ হয়ে গেল, শুরু থেকে শেষ অবধি প্রতিটা পয়েন্টে এই বস্তুটা যে টোটাল যান্ত্রিক শক্তি মানে স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফল, সেটা কি ধ্রুবক, যেটার মান কত এমজি এইচ এর সমান, ঠিক আছে? তো এটাই হলো স্থিতিশক্তি গতিশক্তি যোগফলের ধ্রুবক, মানে যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র বা সংরক্ষণ নীতি, ঠিক আছে? কি বলে? কোনো বস্তুর উপরে যদি কোনো রকম ঘর্ষণ অ্যাপ্লাই না হয় বা কোনো অপচয় বলের জন্য শক্তির অপচয় না হয়, তাহলে ওই বস্তুর স্থিতিশক্তি প্লাস গতিশক্তির পরিমাণ সর্বদা ধ্রুবক থাকে, মানে দুটোর যোগফল সর্বদা ধ্রুবক থাকে। ওকে, কিন্তু 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 ব্যাপার হচ্ছে প্রকৃতিতে তো ঘর্ষণ এক্সিস্ট করে, অপচয়ী বলও এক্সিস্ট করে। উইদাউট ফ্রিকশন আমরা কোনো ওয়ার্ক ডান করতে পারি না, তাই না? তো বলের অপচয় তো হবেই। এটা একটা থিওরিটিক্যাল জিনিস যে যেক্ষেত্রে কোনো রকম ফ্রিকশন অ্যাপ্লাই হচ্ছে না, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে টোটাল যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে। কিন্তু বাস্তবে কি তাই হয়? বাস্তবে তাই হয় না। এবার এখানে কি হতে পারে? এখানে এয়ার রেজিস্ট্যান্স তৈরি হতে পারে, বায়ু আছে, বায়ুর বিরুদ্ধে কার্য করতেই হবে একে, এয়ার রেজিস্ট্যান্স, ওটা তো এক ধরনের রেজিস্ট্যান্স না, অপচয়ী বল। তো সেই ক্ষেত্রে কি হয়? যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে না। ওকে, যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে না, কারণ বাস্তবে এরকম মানে পারফেক্ট থিওরিটিক্যাল কন্ডিশন পাওয়া সম্ভব না, যেখানে কোন রকম ঘর্ষণ থাকবে না, সেরকম কন্ডিশন পাওয়া সম্ভব না বাস্তবে। বাস্তবে সবসময় কোনো না কোনো রকম ঘর্ষণ বল অ্যাপ্লাই হবে, কোনো না কোনো রকম অপচয়ী বল অ্যাপ্লাই হবে, যার বিরুদ্ধে আমাদেরকে কার্য করতেই হবে, যার ক্ষেত্রে কি হয়? আমাদের টোটাল যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা বের করি হচ্ছে কোনো যন্ত্রের দক্ষতা বা এফিসিয়েন্সি, মানে কতটা পরিমাণ শক্তি দিলে ও কতটা পরিমাণ কার্য করতে পারবে, ঠিক আছে? তো সেটা কি করে আমরা ক্যালকুলেট করি? কোনো যন্ত্রের দক্ষতা বা এফিসিয়েন্সি আমরা ক্যালকুলেট করি ওই যন্ত্র দ্বারা কতটা পরিমাণ ওয়ার্ক ডান করা হচ্ছে বাই ওই যন্ত্রে কতটা পরিমাণ আমরা এনার্জি দিলাম ইনটু 100%। এই কথাটা মানে কি? কোন যন্ত্রের ধরলাম ওয়ার্ক এফিসিয়েন্সি বা কি দক্ষতা কত 90%। তার মানে কি? তার মানে আমি যদি এই যন্ত্রটা ধরলাম, এই যে এই যন্ত্রটা, এটা একটা যন্ত্র, এই যন্ত্রটার যে এফিসিয়েন্সি বা দক্ষতা সেটা কত 90%। তার মানে কি? তার মানে এই যন্ত্রটাকে যদি আমি 100 পরিমাণ শক্তি দেই, 100 পরিমাণ শক্তি আমি একে দিলাম, 100 পরিমাণ শক্তি দিলাম, তাহলে এ আমার কতটা কার্য করে দিবে? এ আমাকে কার্য করে দিবে 90 পরিমাণ, 90 পরিমাণ ওয়ার্ক ডান করে দিবে। বাকি 10 কোথায় গেল? বাকি 10 এর মধ্যে ইউজ হয়ে গেল। কিসে ইউজ হতে পারে? ফ্রিকশনে বা অন্য কোনো রেজিস্ট্যান্সে, অন্য কোনো রেজিস্ট্যান্সে অ্যাপ্লাই হতে পারে, ঠিক আছে? তো আমি দিলাম হচ্ছে 100 পরিমাণ এনার্জি, আরো আমাকে কার্য করে দিল কত 90 পরিমাণ। বাকি 10 পরিমাণ কোথায় গেল? ফ্রিকশনের বিরুদ্ধে কার্য করতে অ্যাপ্লাই হয়ে গেল বা অন্য কোনো অপচয়ী বলের বিরুদ্ধে কার্য করতে অ্যাপ্লাই হয়ে গেল, ঠিক আছে? তো এটাকে কি বলে? কি কার্য দক্ষতা বা ইংলিশে বললে এফিসিয়েন্সি, ঠিক আছে? কোনো যন্ত্রের দক্ষতা বা এফিসিয়েন্সি। কারণ এনার্জি কি হয়? কোনো যন্ত্রের কার্য করার ক্ষমতা, তাহলে যতটা এনার্জি হবে ততটাই কার্য করতে পারবে, আইডিয়াল কেস তাই বলে, কিন্তু ততটা করতে পারে না। যেমন এখানে 100 দিলাম, 90 পরিমাণ করে দিল, তাহলে বাকি 10 কোথায় গেল? বাকি 10 গেল ফ্রিকশনের বিরুদ্ধে বা অন্য কোনো অপচয়ী বলের বিরুদ্ধে কার্য করতে, ঠিক আছে? তাহলে এখান থেকে তো বোঝাই যাচ্ছে যে কোন রকম যদি ফ্রিকশন বা অপচয়ী বল অ্যাপ্লাই হয়, তাহলে আমাদের কতটা পরিমাণ যান্ত্রিক শক্তি ক্ষয় হবে? যতটা পরিমাণ ফ্রিকশন এর বিরুদ্ধে কার্য করতে অ্যাপ্লাই হয়ে যাবে ততটাই, ঠিক আছে? তাহলে একটা উদাহরণ নেই এখানে শক্তির অপচয়ের ক্ষেত্রে, সেটা কি? বললাম এটা একটা ইনক্লাইন সারফেস, বস্তুটা এখান থেকে
এখানে আসলো কতটা ডিস্টেন্স, ধরলাম এল ডিস্টেন্স, ঠিক আছে। তাহলে এইখানে যদি যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকতো তাহলে এর টোটাল মেকানিক্যাল এনার্জি কত হতো, mgh পরিমাণ, তাই না, mgh পরিমাণ মেকানিক্যাল এনার্জি হতো। কিন্তু এবার এখানে তো ফ্রিকশন আছে, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন থাকবে, যার জন্য ফ্রিকশন এর উল্টো দিকে অ্যাপ্লাই হবে, ফ্রিকশনের উল্টো দিকে অ্যাপ্লাই হবে। তাহলে ফ্রিকশন ইন্টু ফ্রিকশন হচ্ছে এক ধরনের ফোর্স, ইন্টু যতটা ডিসপ্লেসমেন্ট হলো ততটা পরিমাণ কি ফ্রিকশনের বিরুদ্ধে কার্য করতে নষ্ট হয়ে গেল। তাহলে এবার যান্ত্রিক শক্তির কত হবে, mgh মাইনাস f ইন্টু এল, f ইন্টু এল। এই যে f ইন্টু এল মানে ফ্রিকশন ফোর্সের বিরুদ্ধে যতটা পরিমাণ কৃত কার্য করলো সেটা কি হলো, নষ্ট হয়ে গেল। ততটা পরিমাণ এখানে এনার্জি ওর কাছে নেই, ততটা পরিমাণ এর কাছে এখানে এনার্জিটা নেই, ঠিক আছে। ফ্রিকশন কি এক ধরনের ফোর্স, ঠিক। তো ফ্রিকশনের বিরুদ্ধে কৃতকার্য কি হবে, ফ্রিকশন ফোর্স ইন্টু যতটা সরণ হলো, ফ্রিকশন ফোর্স এফ সরণ হলো এখান থেকে এতটা বা এখান থেকে এতটা, কতটা এল পরিমাণ, এফ ইন্টু এল, তাই না। আর এখানে পৌঁছালে টোটাল যে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি আমাদের একটু আগে কি দেখলাম, mgh এর সমান হতো। এবার যেহেতু এতটা এফ এল পরিমাণ কি হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে তো মাইনাস করতে হবে, মাইনাস এফ এল পরিমাণ হয়, ওকে, মাইনাস এফ এল পরিমাণ হয়। এবার জিনিস দেখা যেতে পারে যে mg নিচের দিকে অ্যাপ্লাই হওয়ার কথা ছিল, কিন্তু এই বরাবর অ্যাপ্লাই হবে, এদিকে n যাবে, যার জন্য ফ্রিকশন কি হবে, ফ্রিকশন ইজ ইকুয়াল টু চলে আসবে মিউ n cos থিটার সমান, যেখানে ফ্রিকশন কি হবে মিউ mg cos থিটা ইনটু l। তো ফ্রিকশনের ভ্যালু কত আসবে, মিউ mg l cos থিটা, সেটা আলাদা জিনিস, সেটা তো প্রতিটা ডায়াগ্রামের ক্ষেত্রে আলাদা আলাদা হবে, ওকে। বেসিক একটা আইডিয়া দিলাম যে কেমন হয়, mgh যে ফ্রিকশন অ্যাপ্লাই হয় তাহলে ফ্রিকশনের জন্য যতটা কৃতকার্য হলো সেটা মাইনাস চলে যাবে, ওকে। এটা হলো শক্তির অপচয়ের কথা। এবার শক্তির অপচয় যদি না হয় তাহলে সেই বলকে আমরা কি বলবো, সংরক্ষী বল, ঠিক আছে। আর যদি অপচয় হয় তাহলে আমরা কি বলবো, তাকে অসংরক্ষী বল, ঠিক আছে। তো যে সংস্থায় যান্ত্রিক শক্তির টোটাল পরিমাণ ধ্রুবক থাকে বা কনস্ট্যান্ট থাকে সেই সংস্থাকে সংরক্ষী সংস্থা বলা হয়, এবং ওই সংস্থায় যে বল প্রয়োগ হয় সেটাকে সংরক্ষী বল বলা হয়। আর যে সংস্থায় টোটাল যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে না, মানে কমে যায় বা বেড়ে যায় বা যাই হোক সংরক্ষিত থাকে না, মানে ধ্রুবক থাকে না, সেই সংস্থাকে কি বলা হয়, অসংরক্ষী বল আর অসংরক্ষী সংস্থা। আর সেই সংস্থায় যে বল প্রয়োগ হয় সেটাকে কি বলা হয়, অসংরক্ষী বল বলা হয়, ওকে। এই হলো সংরক্ষী বল আর অসংরক্ষী বলের এক্সাম্পল। আশা করি জিনিসটা বোঝা গেল। এরপরে আমাদের ছোট্ট একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে মাস এনার্জি ইকুইভ্যালেন্ট বা ভর ও শক্তির তুল্যতা। ভর ও শক্তির তুল্যতা, বিজ্ঞানী আইনস্টাইনের রিলেটিভিটি সূত্র থেকে আমরা এটা বলতে পারি যে শক্তিকে ভরে রূপান্তর করা যায়, আবার তেমনি ভরকে শক্তিতে ট্রান্সফার করা যায়। মানে একটু আগে আমরা কি বললাম, শক্তি কনস্ট্যান্ট, রাইট, শক্তিকে সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না, শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে ট্রান্সফার করা যায়, যেমন যান্ত্রিক থেকে তাপ শক্তি বা আলোক শক্তি, শব্দ শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি, বিভিন্ন ধরনের। এবার আপেক্ষিকতার সূত্র আমাদের এটা বলে যে শক্তিকে ভরেও কনভার্ট করা যায়, মানে মাসে কনভার্ট করা যায়, আবার মাসকে এনার্জিতে কনভার্ট করা যায়, ঠিক আছে। এটা আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র বলে। ফর্মুলা কি, আমাদের ফর্মুলা হয় E ইকুয়াল টু mc স্কয়ার, যেখানে E কি, E হচ্ছে এনার্জির পরিমাণ, m হচ্ছে মাসের পরিমাণ, c কি, c হচ্ছে স্পিড অফ লাইট, যেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু হয়, স্পিড অফ লাইট। তাহলে এই ফর্মুলাটাকে ইউজ করে আমরা এনার্জিকে মাসে কনভার্ট করতে পারি, আবার মাসকে এনার্জিতে কনভার্ট করতে পারি, মানে শক্তিকে ভরে আর ভরকে শক্তিতে আমরা রূপান্তর করতে পারি, পরিবর্তন করতে পারি, ঠিক আছে। এটা হলো ভর ও শক্তির তুল্যতা, মানে একটাকে আরেকটাতে চেঞ্জ করা যেতে পারে, ওকে। এবার আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব মানে থিওরি অফ রিলেটিভিটি আরো একটা জিনিস আমাদের বলে, সেটা হচ্ছে যখন কোনো বস্তুর গতিবেগ এই আলোর গতিবেগের খুব কাছাকাছি পৌঁছে যায় তখন ওই বস্তুর যে ভর হয় সেটা বৃদ্ধি পায়, সিগনিফিক্যান্টলি বৃদ্ধি পায়, মানে প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে যায়। এবার এটা একটু আজব লাগতে পারে, কারণ আমরা তো জানি যে একটা কোনো বস্তুর মাস হয় সেটা কনস্ট্যান্ট হয়, একটা বস্তুর যা মাস হবে সেটা ওটাই হবে, কখনো চেঞ্জ হয় না। কিন্তু আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি আমাদের এটাই বলে যখন কোনো বস্তুর গতিবেগ স্পিড অফ লাইটের খুব কাছাকাছি পৌঁছে যায়, মানে বস্তুটা খুব গতিবেগে চলে, স্পিড অফ লাইটের খুব কাছাকাছি পৌঁছে যায় বা ওই সমান পৌঁছে যায়, তখন কি হয়, ওই বস্তুটার যে ভর হয় সেটা সিগনিফিকেন্টলি ইনক্রিজ হয়ে যায়, মানে অনেকটা পরিমাণ বৃদ্ধি পায়, ওকে। তার ভ্যালুও আমরা ক্যালকুলেট করতে পারি। ধরলাম রেস্ট অবস্থায়, মানে যখন স্থির অবস্থায় আছে তখন
ওই বস্তুটার মাস হচ্ছে এম নট। এই যে মাস, এই মাসটাকে বলা হয় স্থির মাস বা স্থির ভর বা রেস্ট মাস, মানে স্থির অবস্থায় আছে, এখানে স্থির অবস্থায় আছে। এবার আমার মাস কত, এম নট। এবার যদি স্পিড অফ লাইটের খুব কাছাকাছি পৌঁছে যায়, স্পিড অফ লাইটের খুব কাছাকাছি পৌঁছে যায়, তখন ধরলাম আমাদের মাস হয়ে গেল এম। যেহেতু আইনস্টাইন বলেছে যে স্পিড বেড়ে যাবে, মানে সরি স্পিড বাড়বে না, কি বাড়বে, মাস অনেকটা পরিমাণ বেড়ে যাবে, তাহলে এম ইকুয়াল টু আমরা লিখতে পারি, এম ইকুয়াল টু আমাদের ফর্মুলা হয় এম নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এম এর পরিমাণ কত হবে, যখন ভেলোসিটি আলোর গতিবেগের খুব কাছাকাছি পৌঁছে যাবে ওই বস্তুটার, তখন তার মাস বৃদ্ধি পাবে। কতটা পরিমাণ, কত হয়ে যাবে, এম নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এবার এম নট কি, স্থির অবস্থায় তার ভর, এটাকে কি বলা হয়, স্থির ভর বা রেস্ট মাস। ঠিক আছে, তো এই হলো কি আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি থেকে আরো একটা জিনিস যেটা আমরা বলতে পারি। ওকে, সো এই হলো কিছু জিনিস যেগুলো সম্পর্কে আমরা আজকে দেখলাম। এরপরে আমাদের বাকি থাকলো বৃত্তাকার পথে কোনো বস্তুর গতি, সেই ক্ষেত্রে কতটা পরিমাণ গতি থাকতে হবে, ঠিক আছে, সন্ধিবেগ। তারপরে থাকলো হচ্ছে কলিশন, সেই সব সম্পর্কে আমরা পরের দিন দেখবো। ওকে, আশা করি আজকের জন্য এগুলো বোঝা গেল, কি কি জিনিস হলো, কি কি বললাম, কি কি বললাম না। ওকে, সো বোঝা গেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। সো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে এরপরে নেক্সট দিন নেক্সট সেশনে। ওকে, সো টাটা।